আমন্ত্রণ চ্যানেল 24 এর রাত 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আমরা দুজন আছি, আমি সাবিহা নিগার দৃষ্টি এবং আতিকুর রহমান। নানা কর্মসূচিতে স্মরণ করা হলো রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বছরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাইয়ের পক্ষে। জুলাই হত্যায় শেখ হাসিনা সহ জড়িতদের বিচার নিশ্চিতের দাবিও জানায় গণঅভ্যুত্থানে জন্ম নেওয়া দলটি। সহযোদ্ধাদের স্মরণ, অপূর্ণতার ক্ষোভ নিয়েও অপেক্ষা চলমান। জুলাইয়ের প্রথম দিনে রায়েরবাজার গণকবরে শ্রদ্ধা জানান গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। রক্ত বেঁচেছো কত দরে, এত এত লাশ মারিয়ে তোমরা মুখ দেখাও কি করে? জুলাই আসবে, জুলাই যাবে, কিন্তু আমি তো আমার ভাইকে ফিরে পাবো না। এত কিছু করার পরে যদি আসলে আমরা আমাদের পরিবর্তন দেশটা না পাই, তাহলে এটা আসলে আমাদের স্থান থেকে মনে করবো যে দুঃখজনক বিষয়। দুঃসহ স্মৃতি নিয়ে বেঁচে থাকা পরিবারগুলো বিচারের দাবিতে সরব। প্রত্যাশার রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়ায় ক্ষত বাড়ছে আহতদের মনে। এখন আমরা জুলাই পরবর্তী সময় এসে দেখতেছি যে খুন, হত্যা, ধর্ষণ এটা চলমানই। 2 বছর পর কোনোটাই বাস্তবায়ন দেখছি না, না পাচ্ছি বিচার, না পাচ্ছি আমরা চিকিৎসা, না দেশের উন্নতি। শহীদদের গণকবরে শ্রদ্ধা জানায় জাতীয় নাগরিক পার্টিও। শেখ হাসিনা সহ জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানান নেতারা। আহ্বান জানান আগামী 5 আগস্টের মধ্যে জুলাই জাদুঘর উদ্বোধনের। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, শুধু নাম কস্তে জুলাই গণ অভ্যুত্থান পালন করলে হবে না। জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে সরকার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আছে, জুলাই গণ অভ্যুত্থানের সাথে আছে। আমরা সরকারের কাছে দাবি জানাবো যাতে করে জুলাই ফাউন্ডেশনের বেতন এবং জুলাই ফাউন্ডেশনকে একটা কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করবার জন্য সকল ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা জুলাই ফাউন্ডেশনকে প্রদান করা হয়। এছাড়া শহীদ পরিবারকে দেয়া প্রতিশ্রুতি, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় অনুযায়ী সংস্কারের দাবিও জানায় এনসিপি। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। জুলাই শহীদদের স্মরণে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ছাত্রদল। এ সময় প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জুলাইয়ে শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আর ছাত্রদল নেতারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। 3টি নতুন উপজেলা এবং একটি থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের 121তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। নতুন উপজেলা 3টি হলো চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাংরা এবং ময়মনসিংহের পাগলা। পাশাপাশি চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে হালদা থানা। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অন্তর্ভুক্ত অংশগুলোকে ঢাকা জেলার আওতাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেখ হাসিনাকে ফেরানোর কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, চীনের সাথে প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্কের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে বাংলাদেশ। করিডোরের বিষয়েও প্রাধান্য দেওয়া হবে দেশের স্বার্থ। প্রধানমন্ত্রী চীন সফরে নজর ছিল বহু দেশের, জানিয়ে এখনো চুলচেরা বিশ্লেষণ চলছে। আর তাই বুধবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল 2টি বিষয়ে। জবাবে প্রতিমন্ত্রী বলেন, করিডোর থেকে ব্যবসা বাণিজ্য আর যাই করুক না কেন নিজ স্বার্থকেই প্রাধান্য দেবে ঢাকা। এই সফরের পরে আর চাইনিজ ইনভেস্টমেন্ট আরও অনেক বেশি বৃদ্ধি পাবে, নতুন নতুন ইনভেস্টমেন্ট আসবে এবং যেই সাজেশনগুলো, যেই প্রস্তাবগুলো দেওয়া হয়েছে চীন সরকারের পক্ষ থেকে 2+2 এখানে বৈঠক এবং ইকোনমিক করিডোর, সেটা নিয়ে অবশ্যই বাংলাদেশ সরকার আমরা পর্যালোচনা করছি। এবং ভিন্ন এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে তেমন কোনো অগ্রগতি নেই। জানান, বিগত আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কাজ করছে সরকার। নতুন কোনো আপডেট নাই, এইটা প্রক্রিয়াধীন আছে। যে সকল সংশ্লিষ্ট সরকারের সাথে আমাদের কথা চলছে, এই এগ্রিমেন্টের মাধ্যমে আমরা এক ধাপ এগিয়েছি। আমাদের জনগণের টাকা যে পাচার হয়েছে সেই টাকা বাংলাদেশে ফেরত আনার ক্ষেত্রে আমরা এক ধাপ এগিয়েছি সেই এগ্রিমেন্টগুলোর মাধ্যমে এবং সেই কাজ চলমান আছে।
প্রতিমন্ত্রী বলেন, ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় জাতীয় সংসদের স্পিকার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। আমরা সকলে যারা মুসলিম আছি তাদের একটা শ্রদ্ধার জায়গা থেকে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। হাসিব, চ্যানেল 24, ঢাকা। আইসিইউ সেবার অভাবে যেন মৃত্যুহার না বাড়ে সেজন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর জুবাইদা রহমান। রাজধানীর শাহবাগে বাংলাদেশ সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের জাতীয় সম্মেলনে তিনি বলেছেন, আইসিইউ সেবার অবস্থা সংকটময়, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেছেন, জবাবদিহিতা নিশ্চিত করা গেলে চিকিৎসা সেবার উপর মানুষের আস্থা বাড়বে। জানান, চীনের সহায়তায় সারা দেশে 1000 বেডের 20টি হাসপাতাল নির্মাণ করা হবে। ছায়া মন্ত্রিসভা গঠন করেছে বিরোধী দল জামায়াতে ইসলামী। জাতীয় সংসদের এলডি হলে ব্রিফিংয়ে এই তথ্য জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সাংবিধানিক মর্যাদা না থাকলেও বিশ্বে এর নজির আছে। হুঁশিয়ারি দেন, কাঙ্ক্ষিত সংস্কার না হলে আরেকটা গণঅভ্যুত্থানের। সরকারি দলের প্রতিটি মন্ত্রণালয় কিংবা মন্ত্রীর বিপরীতে কাজ করবেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা, যারা পর্যবেক্ষণ করে ওই মন্ত্রণালয়ের জন্য প্রস্তাব করবেন বিকল্প নীতি। এমন ধারণাই ছায়া মন্ত্রিসভা, যা মূলত যুক্তরাজ্যের সংসদীয় ব্যবস্থায় প্রচলিত। ফেব্রুয়ারিতে বাংলাদেশেও এমন ধারণা দেয় বিরোধী দল। অবশেষে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা জানান, তারা ছায়া মন্ত্রিসভা গঠন করেছেন, তবে বিস্তারিত উপযুক্ত সময় জানানো হবে। আমরা বিরোধী দলে থাকলেও তারা ছায়া মন্ত্রিসভা হিসেবে আমাদেরকে পরামর্শ দিয়ে সরকারের বিভিন্ন কাজ অবজার্ভ করে আমাদেরকে পরামর্শ দেন। আবার কোনো সময় যদি আমরা আল্লাহর ইচ্ছায় সরকারি দলেও যাই, তখন এটা বিলুপ্ত হবে না, তখন ওইটা থাকবে। আমাদের কাজকে অবজার্ভ করে আমাদের ত্রুটিগুলো ধরে দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। সংবাদ সম্মেলনে ডাক্তার শফিকুরের মন্তব্য, স্বৈরাচারী পদ্ধতি এখনো রয়ে গেছে, তাই সামনে হতে পারে আরেকটা বিপ্লব। এ সময় বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হতেই হবে। গণভোট গুম হয়ে গেছে, প্রেক্ষাপট স্বাধীন বিচার বিভাগের উপরে হাত দেওয়া হয়েছে। এই জন্যে প্রয়োজন হবে একটা বিপ্লবের। এই বিপ্লবে বিএনপিও সঙ্গী হইলে আমরা বলবো ওয়েলকাম। আমার প্রজেক্ট আমি বাস্তবায়ন করবো, আরেকজন কেন এখানে নাকুশ হবে? আমরা কি কারো প্রজেক্ট বাস্তবায়ন হলে আমরা নাকুশ হই? সক্ষমতার ঘাটতি এবং দুর্নীতি চলতি বছরের বাজেট বাস্তবায়নের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিরোধী দলীয় নেতা। আশিকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। অভিন্ন প্রশ্নপত্রে দেশ জুড়ে কাল শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার অংশ নিচ্ছে 12,70,583 পরীক্ষার্থী। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, দুর্যোগ ও ফাঁসের কথা মাথায় রেখে 3 সেট প্রশ্ন রাখা হয়েছে। ঘোষণা দেন 2028 সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিকে নতুন শিক্ষাক্রম চালুর। যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থার লক্ষ্য নিয়ে বড় ধরনের সংস্কারের পথে হাঁটছে বিএনপি সরকার। এরই অংশ হিসেবে শিক্ষাক্রম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। সে ধারাবাহিকতায় 2027 শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে আরও 2টি নতুন বিষয়। এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, 2028 শিক্ষাবর্ষ থেকে হতে যাচ্ছে নতুন কারিকুলাম, করা হয়েছে এ বিষয়ক কমিটিও। আর প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা বলেন, শুধু পুঁথিগত শিক্ষা নয়, শিক্ষার্থীদের বিকশিত হওয়ার সুযোগ করে দিতে চায় সরকার। 2028 থেকে আমরা নতুন কারিকুলামে যাচ্ছি এবং এটাকে আমরা যুগ উপযোগী করব। জাস্ট এই ব্যাক ডেটের সব কিছু নিয়ে আমরা আর এগোতে চাচ্ছি না। কারিকুলামটা এখন এমনভাবে পরিবর্তন করছি যেখানে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সেখানে সংস্কৃতি এবং ক্রীড়াকে প্রাধান্য দেওয়া হবে। সহশিক্ষা কার্যক্রম বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসকে আমরা পুরো এডুকেশন সিস্টেমে নিয়ে আসতে চাইছি। শিক্ষার্থী ঝরে পড়ার কারণ উদ্ঘাটনে কাজ চলছে জানিয়ে মন্ত্রীর প্রত্যাশা, আগামীতে এমন ঘটনা ঘটবে না। বলেন, কোচিং সেন্টার খুলতে সরকারের অনুমতি নিতে হবে। আমরা শিক্ষকদের তাদের ইনস্টিটিউশনে তারা এডিশনাল অনারারিয়াম নেওয়া হোক, যেভাবে হোক, তারা ইনহাউস কোচিং করাতে হবে। এবং কোচিং সেন্টার যারা রয়েছে তারাও এই দেশে কোচিং সেন্টার যদি আপনার বানাতে হয় তাহলে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। শিক্ষামন্ত্রী জানান, আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরিতেও কমন বিষয়গুলোর পরীক্ষা একই প্রশ্নে হবে। এবছর পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিতদের দেয়া হচ্ছে বডি ওর্ন ক্যামেরা।
2027 এর এসএসসি পরীক্ষা আমরা 7ই জানুয়ারি থেকে শুরু করছি এবং আমরা স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। আবেগপূর্ণ এবং বর্ণিল আয়োজনে এবার গৌরবময় 250তম স্বাধীনতা দিবস পালন করছে যুক্তরাষ্ট্র, যার অংশীদার হলো বাংলাদেশও। বুধবার ঐতিহাসিক এই অধ্যায়ের সূচনা হয় চট্টগ্রামে। এই আয়োজনের মধ্য দিয়ে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন দেশটির রাষ্ট্রদূত। 1783 সালের 4 জুলাই স্বাধীন হয় যুক্তরাষ্ট্র। তাই আড়ম্বরপূর্ণভাবে এবার উদযাপিত হচ্ছে দেশটির 250তম স্বাধীনতা দিবস। যুক্তরাষ্ট্র ছাড়াও এ আয়োজন থাকছে দেশে দেশে। এমন গৌরবময় উৎসবের অংশীদার বাংলাদেশও। স্বর্ণোজ্জ্বল এই অধ্যায়কে ঘিরে একগুচ্ছ উদ্যোগ নিয়েছে মার্কিন দূতাবাস। ঘোষণা করেছে আমেরিকা সপ্তাহ 2026, যার সূচনা পর্বটি ছিল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বন্দরনগরী চট্টগ্রামে। কর্মসূচির মধ্যে চট্টগ্রামে ছিল ফ্রিডম 250 কনসার্ট, যা নিয়ে বিশেষ সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত কথা বলেছেন চ্যানেল 24-এর সাথে। জানান দুই দেশের সম্পর্ক জোরদার এবং গভীর হৃদ্যতার কথা। I want to continue as ambassador to grow the partnership between Bangladesh and the United States. I want to expand the areas and we're working, and Chittagong is the city of business. Commercial diplomacy is very important to my efforts, so getting down here and engaging with your business community is very important. দীর্ঘ 8 বছরের সংগ্রাম যুদ্ধ শেষে উপনিবেশ মুক্ত হয়ে স্বাধীনতার স্বাদ পেয়েছিল আমেরিকানরা, যাদের রয়েছে ঐতিহ্য আর সংস্কৃতির সমৃদ্ধ ইতিহাস। বাংলাদেশের মানুষের কাছে যা তুলে ধরা হচ্ছে এই আয়োজনে, জানান রাষ্ট্রদূত। বলেন এর মাধ্যমে উপকৃত হবে বাংলাদেশও। Our story, our history, help inspire people, but we're also sharing stories about innovation, about the future, about opportunity. And I hope that the Bangladeshis who participate will take away from that some inspiration to build their own skills and further develop their own country, collaborate more with us, build that stronger partnership. That's really the crux of my job as the ambassador. আগামীতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতা আরও বৃদ্ধির আশাও প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। পর্যায়ক্রমে স্বাধীনতা দিবসের এই আয়োজন হবে ঢাকা, সিলেট এবং রাজশাহীতেও। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। তিস্তা মহাপরিকল্পনা একনেকে পাস ও নির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণার দাবিতে তিস্তা পারে সমবেত সবাই। মশাল মিছিলে অংশ নেয় রংপুর বিভাগের 5 জেলার মানুষ। কর্মসূচি চলে নদীর 8টি পয়েন্টে। ঘোষণা দেন কাজ শুরু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার। আবারও তিস্তা পারে হাজারো মানুষের মশাল জ্বালিয়ে আন্দোলন। আয়োজকরা জানান প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণায় খুশি হলেও শতভাগ আশাবাদী হতে পারছেন না তারা, কেননা এর আগে এমন আশ্বাস মিললেও হয়নি বাস্তবায়ন। তিস্তা পারবাসীরা বলেন তিস্তার আগ্রাসী রূপে ভাঙনে বিলীন হচ্ছে বাড়িঘর। এভাবে বন্যায় প্রতি বছর নদীগর্ভে বাড়িঘর, ফসল ও গবাদি পশু হারিয়ে নিঃস্ব লাখ লাখ মানুষ। আবার শুকনোয় হাহাকার পানির জন্য। তাই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন জরুরি। এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তা পারের 2 কোটি মানুষের দীর্ঘদিনের যে দুঃখ সেটি লাঘব হবে। মানুষ আর হতাশার গল্প শুনতে চায় না, মানুষ প্রকৃত বাস্তবায়ন চায়। বিগত বছরে আমরা বহুত ঘোষণা শুনেছি, কিন্তু বাস্তবায়ন হয় নাই। আমরা কাজ শুরুর মাধ্যমে, অর্থ বরাদ্দের মাধ্যমে, সুনির্দিষ্ট রোডম্যাপের মাধ্যমে যেন এই তিস্তা মহাপরিকল্পনার কাজ অনতিবিলম্বে শুরু করা হয়। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতারা বলছেন পদ্মা ব্যারেজের মতো তিস্তা মহাপরিকল্পনাও একনেকে অনুমোদন হওয়া উচিত। আলোর মিছিল এবং গণসমাবেশ হচ্ছে তিস্তার তীরে 5টা জেলায় 8টি পয়েন্টে। হাজার হাজার মানুষ এই আশা নিয়ে দাঁড়িয়ে আছে। তারা একই দাবি করতেছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অভিনন্দন, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করেন, একনেকে দ্রুত অনুমোদন করে এই কাজটি শুরু করেন। রংপুরের পীরগাছা, গঙ্গাচড়া ছাড়াও নীলফামারীর জলঢাকা, শৈলমারী, কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর, সুন্দরগঞ্জের তারাবাজার সহ 8টি পয়েন্টে একই দাবিতে তিস্তা পারের লাখ লাখ মানুষ অংশ নেন মশাল মিছিলে। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।